নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সোমবার তেলিয়ামুড়া মহকুমায় এক রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে একটি হুঁট খোলা গাড়িতে একই সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, তেলিয়ামুড়া মহকুমার বিধায়ক কল্যাণী রায় সহ আরও অনেকেই। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মণ্ডলে কার্যকর্তারা রীতিমতো সুনামি নামিয়ে আনে এদিনকার এই রোড শোতে। কমিউনিস্টরা খুনের পিপাসু, গরিবদের বিক্রি করে খেত তারা। আর কংগ্রেসের চরিত্র ছিল আয়া ফরতাসি। কিন্তু 2018 সালে সেই কংগ্রেস এবং কমিউনিস্টদের প্রত্যাখ্যান করে মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছে। সোমবার 27 কল্যাণপুর প্রমোদনগরে বিজয় সংকল্প জনসমাবেশে বক্তব্য রেখে এই কথাগুলো বললেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বামফ্রন্ট সরকারের আমলে বিপ্লব কুমার দেব লাল চাল খেয়েছে, তাই গরিবের দুঃখ বোঝে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী তারা গরিবদের কাছ থেকে চাঁদা আদায় করে লুট করতে জানে, তাই গরিবের দুঃখ বুঝে না। তাদের পেশা গরিবদের বিক্রি করে খাওয়া। এটা বিপ্লব কুমার দেব এবং নরেন্দ্র মোদী পেশা নয়। প্রয়োজনে বিপ্লব কুমার দেব নিজে বিক্রি হয়ে যাবে, কিন্তু মানুষ বিক্রি করে খাবে না। শুধু বিক্রি করে নয়, মানুষের জীবন কেড়ে নেয় তারা। আর বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরা রাজ্যে একটিও রাজনৈতিক খুন হয়নি, তাই কমিউনিস্টরা খুনের পিপাসু। সোমবার 27 কল্যাণপুর বিজয় সংকল্প জনসমাবেশে বক্তব্য রেখে এই কথাগুলি বললেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। পূর্ব ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী কৃতি দেববর্মার সমর্থনে আয়োজিত এই বিজয় সংকল্প জনসমাবেশ থেকে কংগ্রেস এবং 25 বছরের বামফ্রন্ট সরকারকে কাঠগড়ায় তোলেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বামফ্রন্ট সরকার মানুষকে ক্যাপসুল চাল খাওয়াতো, আর বর্তমান সরকার আসার পর সেই ক্যাপসুল চাল রেশনের মাধ্যমে প্রদান করা বন্ধ হয়েছে এবং বামফ্রন্ট স্বর্ণ যুগ চলছে বলে 2018 সালের আগে দাবি করলেন গরিব মানুষকে 5 কেজি করে বিনামূল্যে চাল প্রদান করার কোনো বন্দোবস্ত করতে পারেনি। বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রাজ্যের গরিব মানুষের জন্য 5 কেজি করে বিনামূল্যে চাল প্রদান করার ব্যবস্থা করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার বাড়ি বাড়ি জল পৌঁছানোর ব্যবস্থা পর্যন্ত করতে পারেনি। তোপ দেগে আরো বলেন, বামফ্রন্ট সরকারের আমলে সৃষ্টি হওয়া এনএলএফটি কে মদত দিত কংগ্রেস এবং এটিটিএফ কে মদত দিত সিপিআই। এমনকি রাজ্যে 80 দাঙ্গার জন্য দায়ী ছিল তারা। আর ভোট আসলে দেখা যেত তাদের অবস্থা। এভাবে কাটিয়েছে তারা 25 বছর। নারী, কৃষক, যুবক কারো বিকাশের জন্য তাদের কাছে ছিল না কোনো লক্ষ্য। 2018 সালে তাদের প্রত্যাহার করেছে মানুষ। এই চালগুলি রান্না করার পর মা মেখে দিতেন আমাকে, মেখে এমন করে নিজের আছে ছোট্ট শিশু, আমরা তো পারি না, মেখে দেওয়ার পরও বলাতে যায় না, তার জন্য জল দিয়ে খাইয়ে দিতেন, এক গ্লাস জল খাওয়া ভাতের সঙ্গে। আরে কমিউনিস্টের নেতারা, তোমরা ত্রিপুরাতে ক্যাপসুল চাউল খাওয়াতে, তোমরা ত্রিপুরাতে ক্যাপসুল চাউল খাওয়া খেলাতে, লাল চাউল খাওয়াতে। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মিনিমাম সাপোর্ট প্রাইস বিপ্লব দেব ত্রিপুরাতে লাগু করেছিল, যে 10 টাকা 12 টাকা করে ধানের কিলো কৃষকরা বিক্রি করত। সেই ধানের কিলো আর 20 থেকে 22 টাকা করে কৃষকরা বিক্রি করে সিপিএম পার্টি দেয়নি, ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে। আর সেই ধান করার পর সেই ধান থেকে চাউল করে রেশন সুবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো হয়। আজকে কি চাউল খান? ক্যাপসুল চাউল খান, ক্যাপসুল লাল চাউল খান। আপনারা কোন চাউল খান? কি আতপ চাউল তো খান? চাউল চিকনা না মোটা? এত বড় চিকনা। আজকে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে গরিব চিকন চাউল খেতে পারে মিত্র। কমিউনিস্টের সময় কোন গরিব কোনোদিন কল্পনা করেনি, আমার মতো বিপ্লব দেবের মতো গরিব কোনোদিন কল্পনা করেনি মেরে মিত্র। আমি আমার মনে হয় কলেজ পর্যন্ত কোনোদিনে আমি পাইজাম চাল হয়তো একটা দুঃখা করে বাড়িতে খেয়েছিলাম মেরে মিত্র। আমার মা বাবা আমাকে কিনে পাইজাম চাল, আমার মা বাবা আমাকে সোনার কি সোনার চিকন চাউল না আমি খেতে পারিনি মেরে মিত্র। বিপ্লব দেব লাল চাল ক্যাপসুল চাল খেয়েছে, তার কারণে গরিবের দুঃখ বুঝে মেরে মিত্র। আর মানিক সরকার, জিতেন চৌধুরী
এরা গরিবের কাছ থেকে চাঁদা চলে গরিবদেরকে লুণ্ঠন করতো, তার জন্য গরিবের দুধ ভরে না, কারণ কি গরিবদেরকে বিক্রি করে খাওয়া তাদের পেশা। বিপ্লব দেবের পেশা নয়, নরেন্দ্র ভাই মোদীর পেশা নয় যে গরিবদেরকে বিক্রি। বিপ্লব কুমার দেব কংগ্রেসের চরিত্র নিয়ে আঙ্গুল তুলে বলেন, 25 বছরে 5 বার নির্বাচনের সময় কংগ্রেস বলেছে শুধু আয়া ফোরতাসি, আয়া ফোরলে জ্বালিয়ে দিমু, পুড়িয়ে দিমু। আর যখন ভোটের ফলাফল প্রকাশ হতো তখন দেখা যেত পরাজিত হয়েছে কংগ্রেস। কিন্তু 2018 সালে তাদের পরাজিত করে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। এরপর একজনও কমিউনিস্ট খুন হয়নি বলে জনসমাবেশের থেকে দাবি করেন বিপ্লব কুমার দেব। রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করা, কংগ্রেস সিপিএম এর মধ্যে বিদ্বেষ তৈরি করে, একে অপরের বিদ্বেষ তৈরি করে রাখবে, তো আপনি গিয়ে সিপিএম এর মিছিল হারবে। কংগ্রেসও সেই রাস্তা হাঁটতো। কংগ্রেসের ক্যারেক্টারটা কি এ রাজ্যের মধ্যে? এ রাজ্যে যারা কংগ্রেসের নেতৃত্ব করতেন এদের ক্যারেক্টারটা কি? এদের ক্যারেক্টারটা হচ্ছে প্রতি ইলেকশনে আয় ভোক্তাছি, প্রতি ইলেকশনে আয় ভোক্তাছি। আর সবাই করব 2013-তে যেই মাত্র রেজাল্ট দেবে আমরা কংগ্রেস চলে আসছি, তারপর সিপিএম এর যত নেতা নেতৃত্ব আছে যা আছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিব, মেয়ে উঠিয়ে আনবো, তার বাড়ি দখল করবো, তার গাড়ি নিয়ে নেব। ইলেকশন আগে কংগ্রেসের নেতাদের কথায়, কংগ্রেসের নেতৃত্বের কথায় সাধারণ কংগ্রেস কর্মী সেগুলি করত। আর তার পরিণাম যেই মাত্র 2013 হোক, 2008 হোক, 98 হোক, 1994 হোক, লাগাতার 25 বছর কমিউনিস্ট এখানে সত্তাতে ছিল। আর এই 25টা বছরের মধ্যে 5 বার ইলেকশন হয়েছে, 5 বার কংগ্রেসের নেতৃত্ব বলতো আমরা চলে আসতেছি, আমরা আয়ে পড়তাছি, আমরা আয়ে পড়তাছি। আয়োজিত জনসমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। শান্তন টিভি। নির্বাচন কমিশনকে বগল দাবা করে রেখেছে শাসক দল। কৈলাসহরে ইন্ডিয়া জোটের মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে নির্বাচনী জনসভায় এমনই বিস্ফোরক অভিমত ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সোমবার বিকেলে কৈলাসহরের সেন্ট্রাল রোড এলাকায় সিপিআইএম ও কংগ্রেস দলের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সিপিআইএম ও কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন। এই নির্বাচনী জনসভায় সিপিআইএম ও কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকারের 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই ভোট দেশকে রক্ষা করার ভোট। তিনি আরো বলেন, বর্তমান শাসক দলের হাতে সংবিধান নানাভাবে আক্রান্ত। এখন আওয়াজ উঠেছে দেশকে রক্ষা করতে গেলে সংবিধানকেও রক্ষা করতে হবে। সংবিধানকে বাদ দিয়ে দেশ হতে পারে না, আবার দেশকে বাদ দিয়ে সংবিধান হতে পারে না। আর এই দুটোর সাথেই যুক্ত হচ্ছে দেশের জনগণ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষদের নিয়েই আমাদের এই দেশ। বিজেপি সরকার 10 বছরের শাসনে মানুষের মৌলিক অধিকারগুলো ভীষণভাবে আক্রান্ত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, শাসক দল দাবা করে রেখেছেন নির্বাচন কমিশনকে। উপার্জন নাই, পয়সা নাই, করি নাই, চাহিদা আছে, কিনতে পারছেন না। আমি যেখানে মিটিং করছি 59 জেলার হেডকোয়ার্টার, এটা একটা বেশ বড় ব্যবসায়িক কেন্দ্র। কেন বেচা আমদানি রপ্তানি হয়? দূর থেকে যে ব্যবসায়ী বন্ধুরা শুনছেন তাদের জিজ্ঞেস করি, আপনারা কেমন আছেন? এই 10 বছরের শাসনে, 6 বছরের বিজেপি শাসনে ত্রিপুরায় এখন 7 বছরে পা দিয়েছে। ভালো চলছে ব্যবসা? আপনি তো জায়গা বন্ধক দিয়ে, স্ট্রিট কার্ডপাশা বন্ধক দিয়ে, অর্ধেক টাকা দিয়ে মালিকের কাছ থেকে বকেয়াতে জিনিস এনে দোকান সাজিয়ে বসেছেন। কেনবার লোক তো আসছে না, বছর শেষ, মালিক চাপ সৃষ্টি করছেন। কি ব্যাপার? তোমার কাছে টাকা পড়ে আছে, টাকা কেন জমা দিচ্ছ না? কোত্থেকে দেবে? কেনবার লোক তো নাই, কিনবেন কি করে? কাজ নাই, কাজ না থাকলে মজুরি কোত্থেকে আসবে?
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সরকার কি কেন্দ্র কি রাজ্য এই সম্পর্কে চূড়ান্তভাবে উদাসীন। অল্প ছোট্ট কোটিপতি যারা, এর মধ্যেও যারা বড়, তারাই গোটা বাজার ভারতবর্ষের তারা নিয়ন্ত্রণ করছেন, লুটে পুটে খাচ্ছেন। তাদের সাথে এই দরদাম নিয়ন্ত্রণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার তারা চেষ্টা করছেন। জিনিসের দরদাম কমানো যায় না? নিশ্চিতভাবে কমানো যায়, আমরা মনে করি কমানো যায়। এই যে নতুন সরকার তৈরি করার আহ্বান এসছে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে, সেখানে আমরা কি বলার চেষ্টা করছি? কালোবাজারি বন্ধ করো। বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, এবার দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার গড়তে চলেছে, আর এটা নিশ্চিত যে এটা দেশের প্রধানমন্ত্রী ও অমিত শাহরা বুঝে গেছেন, যার কারণে দুজন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত কোনো রকম অভিযোগ ও তথ্য প্রমাণ ছাড়া জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তিনি বলেন, ভগবান শ্রীরামের নামে ব্যাপার চলছে উত্তর ভারতে। তিনি আরো বলেন, দেশ স্বাধীনতার পর পণ্ডিত জওহরলাল নেহেরু ও 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে হিসেবে পারেননি। পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী এবং ডক্টর মনমোহন সিংহ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারেননি। এবার নরেন্দ্র মোদীরও 10 বছর হয়ে গেছে, তারও প্রধানমন্ত্রী পদ যাওয়ার সময় শুরু। ডাক্তার মনমোহন সিং 10 বছর, এরপরে অন্যরা কেউ 4 বছর 3 বছর। সুতরাং নরেন্দ্র ভাই মোদীকেও এবার যেতে হবে, 10 বছর হয়ে গেছে। এবং আমি যেহেতু এখানের এমএলএ, লোকাল সমস্যাও কিছু বলতে হয়। এখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়ও উপস্থিত হয়েছেন। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি তৎপরতা চালিয়েছিলেন এখানে এয়ারপোর্টটা চালু করার জন্য, প্রপোজাল পাঠিয়েছিলেন এবং কেন্দ্রে ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীদের সরকার 100টা এয়ারপোর্ট মঞ্জুর করেছিল, এর মধ্যে কৈলাসহর অন্তর্ভুক্ত হয়। উনি চেষ্টা করেছিলেন এবং আমরাও এখানের মানুষ জমি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু বিজেপি সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে। আমি বিশ্বাস রাখি কেন্দ্রের সরকার হলেই এই এয়ারপোর্ট চালু করার জন্য আমরা ব্যবস্থা করব। নিজেদের বক্তব্যে বক্তারা সকলেই এদিন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে তুলোধুনো করে ছাড়েন। শান্তন টিভি। কাউন্সিলর উত্তম অধিকারীর সহযোগিতা এবং 57 নম্বর বুথ কমিটির সহায়তায় মাথা গোঁজার ঠাঁই পেল এক অসহায় পরিবার। ঘটনা আম্বাসা পুর পরিষদের 11 নম্বর ওয়ার্ডে রাত্রি যাপন করার এই সুযোগ পেয়ে খুশি অসহায় এই পরিবারটি। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে গেল এক হতদরিদ্র পরিবারের বসবাসের একমাত্র ঘরটি। মালঞ্চ পাল সহ তার মেয়ে, জামাতা এবং ছোট ছোট 3টে নাতনি সকলেই একসাথে থাকতেন এই ঘরটিতে। ঘরহীন হয়ে পরিবারের সকলেই অস্থায়ী একটি ত্রিপালের ছাউনিতে দিন যাপন করে আসছিলেন। ঘটনা আম্বাসা পুর পরিষদ 11 নম্বর ওয়ার্ড এলাকায়। এই ঘটনা রীতিমতো হতচকিত হয়ে পড়েছিল গোটা পরিবার। একই ছাউনির তলায় থাকতে হতো পরিবারের 6 জনকে। জানছি তো কে? ওই বিজেপি এরিয়া বলে। আচ্ছা, আপনি খুশি? হ্যাঁ খুশি হই, খুশি আইলে আছে। ঘরটা কিভাবে ভাঙছিল? আই তুফানে ভাঙিয়া লই আছে, ঘরটা আইলে ডালি ডালি লাগা। এই ঘর নাও পর্যন্ত কেমনে থাকতেছেন আপনারা? আরে এমনি আবার বাসরি তুললা কামড়া লাগিয়া রাতে রাতে ওই কইয়া ঘুমাইছি, যা দিক গাড়ি দিছে এই তুফানে। বিষয়টি লক্ষ্য করতে পেরে এলাকার কাউন্সিলর উত্তম অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির 57 নম্বর বুথ কমিটি এই পরিবারটিকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য এগিয়ে আসে। কাউন্সিলর উত্তম অধিকারী জানান, এই এলাকার মালঞ্চ পালের মেয়ের জামাই তার জায়গাতে একটি ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। সম্প্রতি কালবৈশাখীর ঝড়ে বসবাসের এই একমাত্র ঘরটি ভেঙে গুঁড়িয়ে যায়। যে পরিবারটি এখানে বসবাস করছিল তাদের কোনো ধরনের নথিপত্র নেই। আধার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে তাদের 3টি সন্তানের জন্মের পরিচয়পত্রও নেই। মূলত তারা এই ওয়ার্ডের বাসিন্দা না হওয়ায় এবং কোনো কাগজপত্র না থাকায় সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে জানান কাউন্সিলর উত্তম অধিকারী। পাশাপাশি এও বলেন, তারা ইতিমধ্যে আলোচনা করেছেন জেলা শাসক এবং মহকুমা শাসকের সঙ্গে। প্রয়োজনীয় নথিপত্রগুলো কিভাবে বের করা যায় এই বিষয়ে আলোচনা করেছেন তারা।
নথিপত্রগুলো বের করা গেলে সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। ওইখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন এলাকার মালঞ্চ পাল, সাথে ওনার মেয়ের জামাই এবং 3টা ছোট ছোট নাতনি আছেন। ওনাদের ফ্যামিলির কোনো এতদিন যাবৎ কোনো ঘর পায়নি, কারণ ওনাদের কোনো ডকুমেন্টস নেই। রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলো সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে প্রয়োজন, সেটা নেই। এবং থাকার মতন একটা ঘরও নেই। কিছুদিন ধরেই আপনাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ওনাদের অবর্ণনীয় ঘটনা। তো শেষ পর্যন্ত আমাদের নজরে আসে এবং আমরা ওনাদের সাহায্যার্থে এগিয়ে আসি। আমবাসা পৌর পরিষদের এই 11 নম্বর ওয়ার্ড এলাকায় সরকারিভাবেও ওনাদেরকে কোনো সহযোগিতা করা যাচ্ছে না। আমরা ঘর দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণে, এবং সরকারি অনুদান পেতে গেলে আপনারা জানেন যে কোনো না কোনো ডকুমেন্টস মিনিমাম প্রয়োজন, যেটুকু একেবারেই কিচ্ছু বলতে কিচ্ছু নেই। থাকছেন এলাকায় স্থায়ীভাবেই, কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তো শেষ পর্যন্ত আমরা ভারতীয় জনতা পার্টির 57 নং বুথ কমিটি আমরা এগিয়ে এসেছি ওনাদের। আমবাসা পুর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির 57 নম্বর বুথ কমিটির এই উদ্যোগ হাসি ফুটিয়েছে অসহায় পরিবারটির মুখে। শান্তন টিভি। গড়িয়া পুজো দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন চম্পকনগর এলাকার রবি কুমার দেববর্মা নামের এক বাসিন্দা, কিন্তু বাড়িতে আর তার ফেরা হয়নি। পরিবারের লোকেরা দীর্ঘ খোঁজাখুঁজি পরেও কোথাও তার হদিশ পায়নি। রবিবার সন্ধ্যায় চম্পকনগর ফাঁড়ি থানার অন্তর্গত শোভামণিপাড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় নিখোঁজ ব্যক্তিকে দেখতে পেলেন প্রত্যক্ষদর্শীরা। খবর পাঠায় চম্পকনগর ফাঁড়িতে। চম্পকনগর ফাঁড়ির পুলিশ নিখোঁজ এই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে। নেহাতে এই ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। শুভমণি পাড়াতে একটা ঝামেলা, নাম হল রবি কুমার দেববর্মা, বয়স 50। সে বাড়ির থেকে 20 তারিখ 20/4/2024 তখন বাড়ি থেকে বাইরে গেছে, বেরিয়ে গেছে গড়িয়া পূজা বসে, গড়িয়া পূজা বসে থাকছে। এরপর খোঁজাখুঁজি পর আজকে সকালে 5:30-6টার দিকে আজকে ডেট হলো 22 তারিখ। এরপরে ওরা আবার যে সময় ঘাটতে যাই জঙ্গলে, তখন মানে এরা দীক্ষা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।